Good morning, dear brothers and sisters. Major Islam coming to take your class now. আজ আমি এখন যে ক্লাসটি নিচ্ছি সেই ক্লাসটি থাকবে সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে পার্থক্য, এবং তার আগে জানতে হবে সেন্টেন্স কী বা কাকে বলে। অলরেডি আগে ডেফিনেশন দেওয়া হয়ে গেছে, আরও একবার বলে দেবো এখানে। এবং ফ্রেজ কাকে বলে এবং তার এক্সাম্পল দিয়ে আজকে সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে যে পার্থক্য সেটা আমি এখানে দেখাবো। সো লেটস কন্টিনিউ অ্যান্ড কিপ ইউর কনসেন্ট্রেশন at the copy writing or exercise book. সেন্টেন্স আমরা অলরেডি পড়েছি, সবাই অবগত আছো সেন্টেন্স কাকে বলে বা কি, ঠিক আছে? তো সেন্টেন্স যারা বুঝতে পারেনি তাদের জন্য বলছি যে এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। ক্লিয়ার? তাহলে এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়েন প্লেসেস অর প্লেস সাইড বাই সাইড and expresses or express a complete sense is called a sentence. For example, I see the moon. আই সি দ্য মুন, এখানে আই একটা ওয়ার্ড, সি একটা ওয়ার্ড, দা যদিও টিটা খানাখানি এগুলো আর্টিকেল বলা হয়। আর্টিকেল হয়তো কয়েকদিনের মধ্যে নিয়ে নেব আর্টিকেল কী বা কাকে বলে এবং বিভিন্ন আর্টিকেল নিয়ে নেব। তো আর্টিকেল এটা, মুন একটা ওয়ার্ড। তাহলে এখানে যে তিনটে ওয়ার্ড রয়েছে বা চারটে ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলি পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে। হোয়াট ডু আই ডু, আমি কি করি? তাহলে আই সি দ্য মুন, আমি চাঁদ দেখি। ক্লিয়ার? তাহলে আমি কি করছি? আমি চাঁদ দেখছি। ঠিক আছে, আমি চাঁদ দেখি। তাহলে আই সি দ্য মুন ইজ অ্যান এক্সাম্পল অফ এ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে আই সি দ্য মুন, শি সিজ দ্য মুন বা শি লুকস অ্যাট দ্য মুন, দে সি দ্য মুন, তারা দেখে, চাঁদ দেখে, তারা চাঁদ দেখে। ঠিক এই রকম টাইপের পাশাপাশি ওয়ার্ড যখন একটি বসে, পাশাপাশি কয়েকটা ওয়ার্ড বসে যখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। ঠিক আছে? এখন আরও কিছু এক্সাম্পল দেওয়া যাক। যেমন হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক। ঠিক আছে? হি ইজ রিডিং এ বুক, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে একটা বাক্য বা বাক্যের উদাহরণ বা সেন্টেন্সের উদাহরণ। ঠিক আছে? যদিও এগুলার যে স্ট্রাকচার সেটা টেন্স ওয়াইজ বিভিন্ন প্রকারের টেন্স, এগুলো যেটা আই সি দ্য মুন এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি টেন্স নিয়ে যখন আলোচনা করব তখন সেইগুলা ক্লিয়ার করে দেবো। টোটাল টেন্স হচ্ছে তিনটে এবং প্রত্যেকটা টেন্সের আবার সাব ডিভিশন বা উপভাগ রয়েছে। প্রত্যেকটা
টেন্সের 4টে করে ভাগ রয়েছে, ওটা পরে আলোচনা করা হবে। হি ইজ রিডিং এ বুক, এটা যেমন এক ধরনের স্ট্রাকচার বা গঠন, আই সি দ্য মুন এর গঠনটা আলাদা। তাহলে হি ইজ রিডিং এ বুক এটাকে বলা হয় প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা নিয়ে পরে আলোচনা করা হবে। তো এই টাইপের যে পাশাপাশি কয়েকটা ওয়ার্ড বসে যখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে তখন তাকে বলা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। ক্লিয়ার? এখন দেখা যাক ফ্রেজ কাকে বলে। তাহলে ফ্রেজ, PHRASE, এটা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে। আবার PHASE ফ্রেজ আছে, যারা জীবন বিজ্ঞান নিয়ে পড়ছো বা যারা ক্লাস 10-এ পড়ে তারা বিভিন্ন যে দশা, অর্থাৎ যে অ্যানাফেজ, মেটাফেজ, যে বিভিন্ন ফেজ রয়েছে না লাইফ সায়েন্সে, তো ওই টাইপের ফেজ বা দশা সেগুলোকে বলা হয় PHASE ফেজ, মানে দশা বা পর্ব এক একটা। আর এখানে PHRASE ফ্রেজ মানে হচ্ছে কয়েকটা শব্দের একত্রিত মিনিং, অর্থাৎ কয়েকটা শব্দ পাশাপাশি বসে যখন একটা অর্থ প্রকাশ করছে তখন সেটাকে বলা হয় ফ্রেজ, ঠিক আছে। তাহলে ফ্রেজ কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড, যদিও একাধিক ওয়ার্ডই থাকে, 2 বা ততোধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসছে কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, সম্পূর্ণ মনের ভাব এর দ্বারা প্রকাশ পায় না, তখন তাকে বলা হয় ফ্রেজ, ঠিক আছে। তাহলে 2 বা ততোধিক ওয়ার্ড অর ওয়ার্ডস পাশাপাশি বসে যখন একটা সেন্স বা একটা অর্থ প্রকাশ করছে তখন সেটাকে বলা হয় ফ্রেজ। ক্লিয়ার? যেমন আমরা অনেক সময়, আমরা সবাই কিছু কিছু সময় বা কখনো কখনো বলে থাকি, নাও অ্যান্ড দেন উই জাস্ট সে দ্যাট ইন দ্য কর্নার। আমরা প্রায় হয়তো অবগত আছি যে ইন দ্য কর্নার বলে একটা ইংলিশ শুনতে পাই। তাহলে ইন দ্য কর্নার, CORNER, তাহলে ইন দ্য কর্নার, তাহলে ইন একটা ওয়ার্ড, ইন মানে ভেতরে বা মধ্যে, দ্য আর্টিকেল, কর্নার মানে কোণ। তাহলে ইন দ্য কর্নার এর 3টে যে ওয়ার্ড বসেছে এখানে, এই 3টে মানে কি হয় একত্রিত হলে? ইন দ্য কর্নার আমরা তো কখনো বলি না কর্নারের ভেতরে বা কোণের ভেতরে, তো বলি না। তাহলে কি বলি আমরা? ইন দ্য কর্নার সেন্সটা কি বোঝায়? কোণে। আমি হয়তো বললাম দেয়ার ইজ এ বল ইন দ্য কর্নার অফ দ্য রুম, তাই তো? তাহলে যখন আমি গোটাটা বলছি যে দেয়ার ইজ এ বল, ফুটবল বা ক্রিকেট বল ইন দ্য কর্নার অফ দ্য রুম, তাহলে এটা গোটাটা একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে রয়েছে ইন দ্য কর্নার এই ওয়ার্ডগুলি। তাহলে ইন দ্য কর্নার যখন বোঝাচ্ছে তখন সেটাকে বলা হবে কি, একটা অর্থ যেহেতু বোঝাচ্ছে, সেন্সটাকে বোঝাচ্ছে, ইন দ্য কর্নার মানে হচ্ছে কোণে। কোন কোণে? অফ দ্য রুম মানে ঘরের কোণে। কি রয়েছে? হোয়াট ইজ দেয়ার? দেয়ার ইজ এ বল। কি বল? এখন ক্রিকেট বলও হতে পারে, ফুটবলও হতে পারে, ঠিক আছে। তাহলে ইন দ্য কর্নার এটাকে কি বলা হবে? ফ্রেজ। দিস ইজ কল্ড আ ফ্রেজ, এটাকে বলা হবে একটা ফ্রেজ। বোঝা গেল? তাহলে ফ্রেজ কি? 2 বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা সেন্স বা একটা অর্থ প্রকাশ করে, যদিও এদের দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় না, কিন্তু জাস্ট একটা অর্থ প্রকাশ করে যখন, তখন তাকে বলা হয় ফ্রেজ, ঠিক আছে। আমরা কখনো কখনো বলে থাকি ইন দ্য পকেট। তাহলে কি পকেটে সেটা আমি বলিনি। তাহলে ইন দ্য পকেট মানে পকেটের মধ্যে বা পকেটের ভেতর। তাহলে পকেটের ভেতর কি আছে? এর দ্বারা তো সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে না, তাই তো? যেমন আমি বললাম যে কোনো দোকানদারকে বা কোনো দাদাকে বললাম যে ইন দ্য পকেট, হয়তো ট্রেলারে মানে যে টেলরের দোকান আছে, ঠিক আছে, যারা জামা কাপড় তৈরি করেন, দর্জিদার যারা,
তারা অনেক সময় তাদের দোকানে গিয়ে বললাম হয়তো ইন দ্য পকেট, হয়তো কোনো কিছু আছে, হয়তো সেই পকেটের মধ্যে হয়তো কাগজ বা যে স্লিপ বা রসিদ যেটা দেয় ওনারা, দেন ওনারা, সেইটা হয়তো আছে, আমি হয়তো ইন্ডিকেট করলাম যে ইন দ্য পকেট। তাহলে ইন দ্য পকেটের দ্বারা কি টেলার বা দর্জি কি বুঝতে পারবেন যে হোয়াট আই অ্যাম টেলিং হিম, আমি তাকে কি বলছি, তাই তো? তিনি বুঝতে পারবেন না। তাহলে ইন দ্য পকেটে তার একটা সেন্স বা একটা অর্থ বোঝায়, কিন্তু কমপ্লিট সেন্স এরা বোঝায় না, যে কারণে এটাকে বলা হবে ফ্রেজ। তাহলে ইন দ্য পকেট মানে পকেটের ভেতর। আমি হয়তো বললাম দেয়ার ইজ দ্য স্লিপ, দেয়ার ইজ দ্য স্লিপ ইন দ্য পকেট অফ মাই শার্ট, ঠিক আছে? তাহলে আমার যে শার্ট বা জামা, সেই জামার ভেতরে এই স্লিপটা বা রসিদটা আছে, কেমন? তাহলে দেয়ার ইজ কী লিখলাম, আমি একটা সেন্টেন্স লিখি, দেয়ার ইজ দ্য স্লিপ, মানে এখানে দ্য স্লিপ মানে স্লিপটি, রসিদটি, দেয়ার ইজ দ্য স্লিপ ইন দ্য পকেট, POCKET, পকেট অফ মাই শার্ট, ঠিক আছে? অফ মাই শার্ট। তাহলে দেয়ার ইজ দ্য স্লিপ ইন দ্য পকেট মানে পকেটের ভেতরে। এই যে ইন দ্য পকেট, এই ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলি কিন্তু এই সেন্টেন্সের মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ইন দ্য পকেট বললাম, এটা দ্বারা কিন্তু একটা অর্থ বোঝাচ্ছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে না। ক্লিয়ার? তাহলে এই যে ইন দ্য পকেট বললাম, তাহলে ইন দ্য পকেটটা একটা ফ্রেজ, দিস ইজ নট আ সেন্টেন্স, দিস ইজ কল্ড আ ফ্রেজ। তাহলে গোটাটা একটা সেন্টেন্স, কোনটা? দেয়ার ইজ দ্য স্লিপ ইন দ্য পকেট অফ মাই শার্ট, এটা গোটাটা একটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য, কিন্তু ইন দ্য পকেট যখন বলছি সেটা হচ্ছে আমার একটা ফ্রেজ। ক্লিয়ার হয়েছে? তাহলে সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে পার্থক্য বোঝা গেল। তো সেন্টেন্সের দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাই, কিন্তু ফ্রেজের দ্বারা একটা অর্থ বা একটা মাত্র সেন্সকে বোঝায়, তাই তো? আমি হয়তো বললাম ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম। তাহলে ওয়ান্স আপন এ টাইম আমরা যখন নীতি গল্প বা মোরালিটি স্টোরি যখন লিখতে চাই, তো মোরালিটি স্টোরিগুলো যখন লিখি তখন আমাদেরকে শুরুতেই ওয়ান্স, একদা, অথবা ওয়ান্স আপন এ টাইম, এই যে ওয়ার্ডগুলি লিখতে হয়, তাই তো? ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড আ বেগার, হয়তো বললাম একদা সেখানে একটা ভিক্ষুক বাস করতেন হয়তো। তাহলে এই যে একদা, ওয়ান্স আপন এ টাইম, তাহলে এখানে কতগুলো ওয়ার্ড রয়েছে? ওয়ান্স একটা, আপন একটা, এ একটা, টাইম একটা। তাহলে চারটে ওয়ার্ড পাশাপাশি বসে একটাই সেন্স বা একটা অর্থ বোঝাচ্ছে। ওয়ান্স আপন এ টাইম মানে কি? তাহলে ওয়ান্স আপন এ টাইম মানে একদা বলি বা কোনো এক সময়, তাই তো? ওয়ান্স কথার মানে হচ্ছে একদা, ওয়ান্স আপন এ টাইম এটা একটা ফ্রেজ, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা আমি ফ্রেজ পরে মানে ডিভিশনগুলো এখন আলোচনা করছি না, জাস্ট ইজি মানে যেগুলো রয়েছে যাতে বুঝতে সুবিধা হয় সেইগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ শিখতে হবে, তাড়াহুড়ো করলে হবে না যে আমি একদিনে সব শিখে নেব, ঠিক আছে? তাহলে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, আর স্টেপ বাই স্টেপ যদি আমরা না শিখি তাহলে কিছুই আমরা বুঝতে পারবো না। আমি যদি কোনো দোতলার ছাদেও মানে উঠতে চাই, তাহলে আমাকে যদি প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে মানে থার্ড সিঁড়িতে লাফ দিতে হয়, তাহলে কী হবে? জীবনের ঝুঁকি হয়ে যায়, বা সেখানে আমি পারবো না, হয়তো আমি হয়তো মরেই যাব হয়তো, বা মারা যেতে হবে, ঠিক আছে? তাহলে স্টেপ বাই স্টেপ ইজি ওয়েতে আমি যাব, যাতে করে আমি শিখতে পারি, আমার জীবনের ঝুঁকি না থাকে, তাই তো? কোন একটা স্টুডেন্ট তাহলে তো 5 থেকে সরাসরি ক্লাস 10-এর পরীক্ষা দিতে পারতো, কিন্তু মিডিলের যে ক্লাসগুলি 6, 7, 8, 9 কেন তাকে পড়তে হয়? কারণ ওখানে না হলে একটা
গ্যাপ থেকে যায়, যে গ্যাপটা সারা জীবনও তার পূর্ণ হয় না, যে কারণে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। ক্লিয়ার? তাহলে স্টেপ বাই স্টেপ শেখার মানে হচ্ছে যাতে করে আমাদের কোনো গ্যাপ না থাকে। সাপোজ কোনো একটা লোহা যখন কামারশালায় পোড়ানো হয় না, কামারশালায় মানে ব্ল্যাক স্মিথ যাকে বলা হয়, কর্মকার, তো কর্মকারের দোকানে যখন কোনো একটা শিক বা লোহা বা কোনো লোহার দণ্ড হয়তো পোড়ানো হয় যখন, তো সামনের পার্টটা কী হয়, লাল টকটকে হয়ে যায়, তো পিছনের পার্টকে ধরতে গেলে কি হয়, হাতে তাপ লাগে, তাই তো, হাতে গরম লাগে। কেন? কারণ ওই লোহাতে থাকে বিভিন্ন অণু, তাহলে একটা অণুর পরে আর একটা অণু সাজানো থাকে, যাতে করে সেখানে কোনো গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কী হবে, পিছনে তো আর তাপ আসবে না, তাই না? তাহলে ওই রকমভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সাজাতে হবে, অর্থাৎ একটার পর একটা জিনিস শিখতে হবে। আমি যদি দেখা যাচ্ছে এটা করলাম, করেও আবার ক্লজে চলে গেলাম হয়তো, তাহলে কি হবে, না এদিকেও ভালো করে শেখা হবে, না ওদিকেও শেখা হবে। তাহলে আমার যে মিডিলে যে গ্যাপ থেকে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে না, যে কারণে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। কেমন? তাহলে ওয়ান্স আপন এ টাইম এটা একটা ফ্রেজ, কিন্তু আমি যখন বললাম দেয়ার lived a saint, SAINT, সেন্ট মানে কোনো সাধু, ঠিক আছে? তাহলে ওয়ান্স আপন এ টাইম there lived a saint in the deep forest, in the deep forest, তাই তো? তাহলে once upon a time there lived a saint in the deep forest to brood, BROOD, ব্রুড মানে ধ্যান করা। কেমন? তাহলে ব্রুড অর্থাৎ ধ্যান করতেন, ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে আমি লিখলাম কি, যে ওয়ান্স আপন এ টাইম, এই যে ওয়ান্স আপন এ টাইম এটা একটা ফ্রেজ। কেমন? ইন দ্য ডিপ ফরেস্ট মানে গভীর জঙ্গলে, তাহলে ইন দ্য ডিপ ফরেস্ট, ওয়ান্স আপন এ টাইম, এইগুলো কী সব ফ্রেজ, যদিও এখান থেকে ওয়ান্স আপন এ টাইম থেকে শুরু করে ব্রুড পর্যন্ত গোটাটা একটা সেন্টেন্স, গোটাটার দ্বারা কিন্তু একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে, যে ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড There lived a saint in the deep forest to brood, অর্থাৎ একদা সেখানে একজন সাধু বাস করতেন, ইন দ্য ডিপ ফরেস্ট গভীর জঙ্গলে, টু ব্রুড মানে ধ্যান করতেন, সো দ্যাট যাতে করে, হি ক্যান গেট দ্য প্রক্সিমিটি অফ গড, যাতে করে তিনি ঈশ্বরের নৈকট্যতা লাভ করতে পারেন। ঠিক আছে? তাহলে এই যে ইন দ্য ফরেস্ট, ওয়ান্স আপন এ টাইম, এইগুলোকে বলা হবে ফ্রেজ। ক্লিয়ার হলো? তাহলে আপাতত এই পর্যন্ত থাকছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। একের পর এক শিখতে হবে বন্ধু এবং ভাই এবং বোনেরা। ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখাবো, কারণ আমিও একসময় খুবই দুর্বল প্রকৃতির স্টুডেন্ট ছিলাম। যদিও আমি ক্লাস 3 থেকে ফার্স্ট হতে হতে এসেছি, কলেজ লাইফেও আমি একসময় টপার ছিলাম, বাট আমি সেই রকমভাবে টিউশন পড়তে পাইনি, কারণ আমার আর্থিক অবস্থা অত ভালো ছিল না। এখনও যে খুব হাই ফাই তা নয়, কিন্তু তবু এইভাবে আমি কষ্ট করে লেখাপড়া শিখেছি এবং ইংরেজিতে MA কমপ্লিট করেছি এবং BEd করেছি। যাই হোক, আমি চাই না যে আমার মধ্যেকার যে জ্ঞানগুলি সেগুলো আমার মধ্যেই জমে থাকুক, আর এই জন্য আমি যা শিখেছি সেটা পরবর্তী জেনারেশান যাতে না লাভ করতে পারে, আমি সেই জন্য ফ্রি অফ কস্টে তোমাদেরকে পড়ানোর জন্য চ্যানেলটি খুলেছি। কারণ যারা একদমই কান্ট্রি সাইড বা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, সেই সমস্ত স্টুডেন্টদের কাছে এখনও হয়তো শিক্ষার আলো পৌঁছাতেই পারছে না, বা তারা হয়তো অর্থের অভাবে হয়তো লেখাপড়া শিখতে পারছে না। যারা আন্ডার প্রিভিলেজড স্টুডেন্টস,
যারা অবহেলিত, যারা আন্ডার ট্রোডেন, তাদের জন্য আমার এই চিন্তা ভাবনা। তাহলে তোমরা ভালো করে সবাই শিখতে থাকো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের সুবিধা হয়। প্রিয় ভাই ও বোনেরা, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনও যেহেতু আমাদের লকডাউন পিরিয়ড চলছে, যদিও দিদি বলেছেন যে এটা লকডাউন বলবেন না, জাস্ট একটা বিধিনিষেধ মেনে চলা, যে একটা সেফ ডিস্ট্যান্স মেনটেন করা বা কিপ ডিস্ট্যান্স মেনটেন করা, একটা ডিস্ট্যান্স মেনটেন করা করে চলতে হবে আমাদেরকে, যাতে করে এই যে করোনার প্রকোপ বা প্যান্ডেমিক, সেই প্যান্ডেমিক থেকে আমরা মুক্তি পেতে পারি, যাতে কারো পরিবারের কোনো ক্ষতি না হয়। সেই জন্য দিদি ভালো কথা বলেছেন। যদিও অনেক গরিব মানুষ, তাদেরকে কাজ করে খেতে হয়, লাইভলিহুড অর্থাৎ তাদের যে জীবিকা সেটা ইনকাম করতে হয় বা আর্নিং করতে হয়, যে কারণে দিদি ফুললি কিন্তু লকডাউন দেননি। দিদি আমাদের মানবিক দিদি, ঠিক আছে, তার মধ্যে হিউম্যানিটি রয়েছে বা মানবিকতা রয়েছে, যে কারণে দিদি কিন্তু আমাদের দিকটা ভেবে চিন্তেই বলেছেন যে এটা লকডাউন বলবেন না, কিন্তু লকডাউনের মতো মেনে চলবেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে এবং ক্লাসগুলি দেখতেই থাকবে এবং শেয়ার করবে সবারই সঙ্গে, যাতে সব স্টুডেন্টরা এই সুবিধাগুলো পেতে পারে। আমার যে ক্লাসটি, সেই ক্লাসটি যাতে দেখার সুযোগ পাই, তার ব্যবস্থা তোমরা করে দেবে। লাইক, শেয়ার, কমেন্ট করবে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে।